স্টার্কের বলে একের পর এক ছক্কা হাঁকালেন রিঙ্কু সিং, অস্বস্তিতে সবচেয়ে দামি ক্রিকেটার। ১৭তম আসরে অফিসিয়ালি পন্থের হাতেই অধিনায়কত্বের ব্যাটন তুলে দিল দিল্লি ক্যাপিটালস। চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে আবারও নাম বদল করল আরসিবি। দীর্ঘ ৯ বছর পর আইপিএলে খেলতে এসেছেন তিনি। শুধু তাই নয়, প্রতিযোগিতার ইতিহাসে সবচেয়ে দামি ক্রিকেটারও হয়েছেন। কলকাতার হয়ে প্রথমবার অনুশীলনে নেমে সেই মিচেল স্টার্ক নজর কেড়েছেন ঠিকই, আবার অস্বস্তিতেও পড়েছেন রিঙ্কু সিংয়ের সৌজন্যে। স্টার্কের বল অনায়াসে গ্যালারিতে বল ফেলেছেন রিঙ্কু। অনুশীলনে নেমেছিলেন স্টার্ক, খুব খারাপ বল করেননি তিনি। টিম পার্পলের হয়ে আন্তঃদলীয় ম্যাচ খেলতে নেমেছিলেন তিনি। প্রথম ওভারে ১ রান দেন, কিন্তু পরের দিকে সেই দাপট ধরে রাখতে পারেননি। রিঙ্কুর বিরুদ্ধে ভালো বল করতে পারেননি। শেষ ওভারে ২০ রান দেন। ৪ ওভারে ৪০ রান দিয়ে একটি উইকেট নেন স্টার্ক। রিঙ্কুর বিরুদ্ধে একটি বল ইয়র্কার দিতে যান স্টার্ক, কিন্তু লেংথ ভুল করেন। বলটি ফুল টস হয়ে যায়। রিঙ্কু তার পূর্ণ সদ্ব্যবহার করেন। ফ্লিক করে মিড উইকেটের উপর দিয়ে ৬ মেরে দেন তিনি। স্টার্কও অবাক হয়ে রিঙ্কুর সেই শট দেখেন। ৯ বছর পর আইপিএলে ফিরে স্টার্ক অবশ্য উত্তেজিত। দেশে আসার আগে অস্ট্রেলিয়ার এক সংবাদ মাধ্যমকে বলেছিলেন, আইপিএলে এমন কয়েকজন ক্রিকেটারের সঙ্গে খেলবো যাদের বিরুদ্ধে আন্তর্জাতিক ক্রিকেট খেলেছি। আমি খুবই উত্তেজিত। আমার কাছে এটা নতুন একটা চ্যালেঞ্জের মতো। খুব মজা হবে। দেশের সেরা টি-20 লিগ কিছুটা সার্কাসের মতো। আমি সেখানে খেলার জন্য মুখিয়ে রয়েছি। অতীতে ২০১৮ সালে নাইট রাইডার্স তাকে কিনেছিল, কিন্তু সেবার একটি ম্যাচও খেলেননি অস্ট্রেলিয়ার পেসার। এবারের নিলামে আইপিএলের ইতিহাসে সবথেকে বেশি টাকা পেয়েছেন স্টার্ক। বলেছিলেন, ৮ বছর আগে খেলেছিলাম। ২০১৮ সালে কেকেআরের হয়ে খেলার কথা ছিল, কিন্তু সেটা হয়নি। আবার সেখানেই ফিরছি। চেষ্টা করব দলকে সাফল্য এনে দিতে। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে খেলার স্মৃতিতে ধুলো জমেছে। অনেক দিন হয়ে গেছে। দলে অনেক নতুন ক্রিকেটার, অনেকের সঙ্গেই আলাপ নেই। বল হাতে এদিন নজর কাড়লেন অনুকূল রায়। তিনিও প্র্যাকটিস ম্যাচে গুরবাজকে আউট করলেন। হর্ষিত রানাও বল হাতে যে শ্রেয়স আয়ারের দলকে ভরসা দিত তা বুঝিয়ে দিলেন অঙ্গক্রিস রঘুবংশীকে বোল্ড করে দিয়ে। বিহারের তরুণ ক্রিকেটার সাকিব হোসেনও ভালো বোলিং করলেন। তুলে নেন আন্দ্রে রাসেলের উইকেট। ফিনিশার হিসেবে রামনদীপ সিংও নিজের দক্ষতা দেখাচ্ছেন। এদিনও ১ বল বাকি থাকতে ৬ মেরে দলকে জেতালেন। ১৭তম আসরে অফিসিয়ালি পন্থের হাতেই অধিনায়কত্বের ব্যাটন তুলে দিল দিল্লি ক্যাপিটালস। প্রায় ১৫ মাস আগে যখন ভয়াবহ গাড়ি দুর্ঘটনার কবলে পড়েছিলেন ঋষভ পন্থ, তখন তাকে ঘিরে উঠেছিল নানা প্রশ্ন। তার ক্রিকেট ক্যারিয়ারটাই আদৌ শেষ কিনা সেই বিষয়ে প্রশ্ন উঠেছিল। কোনোদিন পন্থের পক্ষে ২২ গজে ফেরা সম্ভব হবে কিনা সেই নিয়েও ছিল নানা প্রশ্ন। তবে সব প্রশ্নের জবাব কিন্তু ২০২৪ সালের মার্চ মাসেই পেয়ে গেছেন ক্রিকেট ভক্তরা। ২০২৪ আইপিএলে খেলার ছাড়পত্র পন্থকে দিয়েছিল ন্যাশনাল ক্রিকেট একাডেমি অর্থাৎ এনসিএ। আর এর কয়েকদিনের মধ্যেই আইপিএল শুরুর আগেই প্রত্যাশা মতোই দিল্লি ক্যাপিটালস অফিসিয়ালি দলের অধিনায়কত্বের ভার তুলে দিল পন্থের হাতে। মঙ্গলবার দিল্লি ক্যাপিটালস ফ্র্যাঞ্চাইজির তরফে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। প্রসঙ্গত, গত বছর পন্থের অনুপস্থিতিতে দিল্লি দলকে নেতৃত্ব দিয়েছিলেন ডেভিড ওয়ার্নার। এক বিবৃতিতে দিল্লির তরফে জানানো হয়েছে, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের আসন্ন মৌসুমে দিল্লি ক্যাপিটালস দলকে নেতৃত্ব দেবেন ঋষভ পন্থ। ১৪ মাস পরে ক্রিকেটে ফিরছেন ঋষভ পন্থ। ভাইজাগে মৌসুম শুরুর আগে দিল্লি ক্যাপিটালস দলের যে অনুশীলন শিবির হয়েছিল সেখানে উপস্থিত ছিলেন তিনি। বিষয়টি নিয়ে বলতে গিয়ে দলের যৌথ মালিক পার্থ জিন্দাল জানিয়েছেন, আমাদের দলের অধিনায়ক হিসেবে ফের ঋষভকে পেয়ে আমরা আহ্লাদিত। ভয় ডরহীন ভাব, নিষ্ঠা সব কিছুকে সঙ্গী করেই ঋষভের এই কামব্যাক সম্ভব হয়েছে। আমি মুখিয়ে রয়েছি অধিনায়ক ঋষভের প্রত্যাবর্তন দেখতে। আমি দেখতে চাই ও আমাদের দলকে নেতৃত্ব দিতে মাঠে নামছে এবং দলকে উন্নতির দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে আবারও নাম বদল করল আরসিবি। চলতি বছরে আইপিএল শুরু হওয়ার আগেই এবার রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর একটি বড় ঘোষণা করেছে। এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে ইভেন্টে আরসিবি দল তাদের নতুন নাম ঘোষণা করেছে। গত ১৬ বছর ধরে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর নামে পরিচিত এই দলটি এখন নতুন নামে খেলবে। কিন্তু এখন আরসিবি দলের নাম পরিবর্তন করে রাখা হয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। জানা গেছে যে এই সিদ্ধান্ত স্থানীয় সমর্থকদের দীর্ঘ প্রতিবাদের ফলে নেওয়া হয়েছে। তারা দীর্ঘদিন ধরেই এই পরিবর্তনের জন্য চাপ দিয়ে আসছিলেন।
উল্লেখ্য যে বর্তমান রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর দল আইপিএলে একবারও সেরার শিরোপা জিততে পারেনি। তারা 3 বার ফাইনালে উঠলেও প্রতিবারই পরাজয়ের মুখোমুখি হয়েছে। এমত অবস্থায় এবার তারা নতুন নামকে সঙ্গী করেই ট্রফি জয়ের পথে হাঁটবে। এমত অবস্থায় 22 মার্চ ডিফেন্ডিং চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংসের বিপক্ষে ম্যাচ দিয়ে এই মৌসুম শুরু করবে তারা। নববর্ষের আবহে ইডেনে কেকেআর বনাম মুম্বাই লড়াই। আগামী 23 মার্চ শ্রেয়স আয়াররা নিজেদের প্রথম ম্যাচে ইডেনে নামবেন সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে। তার পরের দুটোই অ্যাওয়ে ম্যাচ। শোনা গেল যে সূচি তৈরি হয়েছে তাতে এপ্রিলে মোট 4টি হোম ম্যাচ রয়েছে কেকেআরের। সেখানে যেমন দিল্লি ক্যাপিটালস রয়েছে, তেমনই রয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স ম্যাচ। বাকি 2 ম্যাচ খুব সম্ভবত পাঞ্জাব কিংস আর রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে। মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে হয়তো নববর্ষের প্রাক্কালেই ইডেনে নামবে কেকেআর। এখনও পর্যন্ত যা ঠিক আছে তাতে ইডেনে 14 এপ্রিল কেকেআর বনাম মুম্বাই ইন্ডিয়ান্সের ব্লকবাস্টার দেওয়া হয়েছে। সেদিন আবার ডাবল হেডার রয়েছে, তাই ওই ম্যাচ হবে দুপুরে, অর্থাৎ 3:30 থেকে শুরু হবে বলেই বোর্ড সূত্রে জানা গেছে। এছাড়া শোনা যাচ্ছে নাইটদের ইডেনে এপ্রিলে যে বাকি 3টে হোম ম্যাচ রয়েছে সেগুলো খুব সম্ভবত 10 এপ্রিল, 21 এপ্রিল এবং 26 এপ্রিল অনুষ্ঠিত হবে। তবে এটা আফসোস থেকে যেতে পারে কলকাতাবাসীদের কাছে। যা শোনা যাচ্ছে সেটা সত্যি হলে মহেন্দ্র সিং ধোনি দর্শন এবার নাও হতে পারে শহরের। গতবার চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে 2টো ম্যাচ ছিল, অর্থাৎ একটা হোম এবং একটা অ্যাওয়ে। চেন্নাই ম্যাচ সবসময় কলকাতার কাছে অন্য একটা আবেগের। গত বছরও ঘরের টিমকে ছেড়ে ইডেনের বেশিরভাগই গলা ফাটিয়েছিল ধোনির জন্য। এবার সেটা আদৌ দেখা যাবে কি না সেটা বলা যাচ্ছে না এখনই। এর বাইরে আরেকটা খবর জানা গেছে, আইপিএল ফাইনালের দিনক্ষণ নাকি এক প্রকার চূড়ান্ত। যা ঠিক হয়েছে তাতে ফাইনাল খুব সম্ভবত হতে চলেছে 19 মে। ক্রিকেট ক্যারিয়ারে নতুন করে কালো মেঘ ওয়ানিন্দু হাসারাঙ্গার নিষিদ্ধ হলেন আইসিসি থেকে। গত বছরের 15 আগস্ট টেস্ট ফরম্যাট থেকে অবসর নেন শ্রীলঙ্কা ক্রিকেট দলের অলরাউন্ডার ওয়ানিন্দু হাসারাঙ্গা। তবে অবসর থেকে ফিরবেন ভেবেছিলেন তিনি। বাংলাদেশের বিপক্ষে 22 মার্চ থেকে শুরু হতে যাওয়া 2 ম্যাচের টেস্ট সিরিজের জন্য শ্রীলঙ্কা দলে জায়গা পেয়েছিলেন ওয়ানিন্দু হাসারাঙ্গা, কিন্তু আইসিসি তার বিরুদ্ধে বড় ধরনের ব্যবস্থা নিয়েছে, যার কারণে তিনি এই সিরিজে খেলতে পারবেন না। বাংলাদেশের বিরুদ্ধে সদ্য সমাপ্ত সিরিজের 3য় ওয়ানডে চলাকালীন ওয়ানিন্দু হাসারাঙ্গা আইসিসির আচরণবিধির ধারা 2-8 লঙ্ঘন করেছেন, যা একটি আন্তর্জাতিক ম্যাচ চলাকালীন আম্পায়ারের সিদ্ধান্ত থেকে ভিন্ন মতের সাথে সম্পর্কিত। ঘটনাটি ঘটেছিল খেলার 37তম ওভারে, যখন হাসারাঙ্গা আম্পায়ারের কাছ থেকে টুপি ছিনিয়ে নেন এবং ম্যাচে আম্পায়ারিংকে ব্যঙ্গ করেন। এটি 24 মাসে তার মোট 8 ডিমেরিট পয়েন্ট এনে দেয়। তাই বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজে খেলতে পারবেন না হাসারাঙ্গা। শ্রীলঙ্কার ওডিআই অধিনায়ক কুশল মেন্ডিসও 3য় ম্যাচের শেষে আম্পায়ারদের সাথে করমর্দন করার সময় লেভেল 2 অপরাধের জন্য 50% জরিমানা এবং 3টি ডিমেরিট পয়েন্টের মুখোমুখি হয়েছেন। কুশল মেন্ডিস কোডের ধারা 2-13 লঙ্ঘন করেছেন, যা একটি আন্তর্জাতিক ম্যাচ চলাকালীন একজন খেলোয়াড়, আম্পায়ার বা ম্যাচ রেফারির ব্যক্তিগত অসদাচরণের সাথে সম্পর্কিত। হাসারাঙ্গা এবং মেন্ডিস দুজনেই তাদের অপরাধ স্বীকার করেছেন এবং আইসিসি এলিট প্যানেলের ম্যাচ রেফারির অ্যান্ডি পাইক্রফটের আরোপিত নিষেধাজ্ঞা মেনে নিয়েছেন।